হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। কোরিয়ার এই সাইকোমেটি দুবাইয়ের মরুভূমিতে ঘুরতে গেলে একটা রহস্যময়ী চেরা খুঁজে পায়, যেখান থেকে বেরিয়ে আসে একটা জিনি যার ছিল অনেক লম্বা চুল। তো জিনি তার নিজের একটা স্বার্থের জন্য চাইতো মেয়েটা যাতে তার কাছে 3টা উইশ চায়, কিন্তু মেয়েটা এটা কিছুতেই করে না, যার কারণে জিনিও তখন তার সাথেই থাকতে শুরু করে। ড্রামার নাম জিনি মেক আ উইশ। এটা একটা রোমান্টিক কমেডি ড্রামা যেটার পুরোটাই কাল্পনিক কাহিনী। তাহলে চলো আর না কথা বাড়িয়ে ডুব দেওয়া যাক মুভির গল্পে। গল্পের শুরুতেই আমরা আমাদের ড্রামার মেইন লিড জিনিকে দেখতে পাই, যে কিনা আমাদের বলছিল আমি হলাম ধোঁয়া ছাড়া আগুনের তৈরি জিন, আর আমাদেরকে বানানো হয়েছিল ঠিক এঞ্জেলদের বানানোর পরের দিন। গড আমাদেরকে অনেক পাওয়ার দিয়েছিল, কিন্তু আমরা তো এই পাওয়ার পেয়ে নিজেদেরকে গডের সাথে তুলনা করতে শুরু করেছিলাম, আর তাই গড রেগে যায় আর কিছু এঞ্জেলদের পাঠায় আমাদেরকে ধ্বংস করে ফেলার জন্য। প্রায় 300 বছর আমাদের সাথে এঞ্জেলদের ফাইট হয়, আর এরপর অবশেষে এঞ্জেলরা জিতে যায়। তারা সব জিনিদের মেরে ফেলে, শুধু বেঁচে গিয়েছিল আমার মতো কয়েকটা জিনি, যারা কিছু চেরাগের ভিতরে লুকিয়ে পড়েছিল। আর তারপর গড মাটি দিয়ে মানুষ বানায়। গড সবাইকে তখন অর্ডার করে মাটির মানুষের সামনে নত হতে, কিন্তু সবাই নত হলেও জিনি করে না, কারণ তার মধ্যে ছিল অহংকার। কেননা সে তো তৈরি আগুন থেকে, আর তাই সে কেন সামান্য মাটির তৈরি মানুষের সামনে নত হবে। এই অহংকারের কারণেই তাকে গড নরকে পাঠিয়ে দেয়। তখন সে গডের সাথে একটা চ্যালেঞ্জ করে যে গডের বানানো মানুষ অনেক স্বার্থপর, তারা শুধু নিজের কথাই ভাবে, অন্যের কথা কখনো ভাবে না। আর এই বিষয়টা যদি সে প্রমাণ করতে পারে তাহলে তাকে মুক্ত করে দিতে হবে। তখন এতে গড রাজি হয়ে যায়, কিন্তু গডও একটা শর্ত ছুড়ে দেয় যে যদি তার সাথে কোনো ভালো মানুষের দেখা হয়ে যায় তাহলে তাকে আর মুক্ত করা হবে না, আর তাকে আরো বেশি শাস্তি দেওয়া হবে। আর তারপর এখান থেকে শুরু হয় 3টা উইশের কাহিনী। যিনি তারপর থেকে বিভিন্ন চেরাগ আর আংটির মধ্যে থাকতে শুরু করে। যারা যারা এই চেরাগ বা আংটি পেয়েছে তাদের 3টা উইশ পূরণ করেছে যিনি। যিনি সহজেই মানুষকে পথভ্রষ্ট করে ফেলছিল, কিন্তু তারপর হঠাৎই তার সাথে দেখা হয় একটা ছোট্ট মেয়ের। শুধুমাত্র ওই মেয়েটাই ছিল যে কিনা তার সবগুলো ইচ্ছে চেয়েছিল অন্যের জন্য। মরে যাওয়ার আগেও সে নিজের জন্য কিছুই চায়নি, আর তার এই নিঃস্বার্থতার কারণে যিনি হেরে যায় আর আবারও তার চেরাগে ফিরে যায়। আর তারপর থেকেই শত শত বছর ধরে যিনি সেই চেরাগেই আছে। যিনি বলে যদি কেউ আবারও তার চেরাগ ঘষা দিয়ে তাকে চেরাগ থেকে বের করে তাহলে সে সেই নিঃস্বার্থ মেয়েটিকে আবার খুঁজবে, কারণ এমনও হতে পারে মেয়েটার পুনর্জন্ম হবে। যদি হয় তাহলে সে তাকে খুঁজবে আর খুঁজে তাকে পথভ্রষ্ট করে প্রমাণ করবে যে মানুষ স্বার্থপর। এরপর নেক্সট সিনে আমরা ড্রামার মেইন ফিমেল লিডকে দেখি, যার নাম খায়ং। খায়ং দুবাইয়ের একটা রেস্টুরেন্টে তার মায়ের সাথে দেখা করতে এসেছে। সে এই রেস্টুরেন্টের ঠিক সেম জায়গায় ঠিক সেম দিনে প্রায় 10 বছর থেকে আসছে তার মায়ের সাথে দেখা করতে, কিন্তু কোনোবারই দেখা হয় না, এবার প্রথমবার হলো। আসলে খায়ং এর তার মায়ের প্রতি ছিল অনেক ক্ষোভ, কারণ তার মা তাকে তার ছোটবেলায় তার নানির কাছে রেখেই চলে এসেছে। তার মায়ের আরো দুটো বড় মেয়েও রয়েছে, কিন্তু তাদেরকে নিজের কাছে রাখলেও খায়ংকে নিজের কাছে রাখেনি। আর এসব কিছুর ছিল একটাই কারণ, খায়ং আসলে নর্মাল ছিল না, তার মধ্যে কিছু সাইকো নেচার ছিল। সে কোনো রকমের ফিলিংস অনুভব করতে পারতো না, আর এইসব কারণেই তার স্বার্থপর মা তাকে তার নানির কাছে রেখে চলে যায়। সেই ছোট্ট থেকে নানি তাকে পেলে বড় করেছে। খায়ং এর কাটা ছিঁড়া, মেরে ফেলা, কেটে ফেলা এসবের মধ্যে ছিল অনেক ইন্টারেস্ট। স্কুলে একবার ব্যাংক কাটার পর সবসময় তার ইচ্ছে করতো ব্যাংক কাটতে। এইসব কিছুতে অনেক বেশি বিরক্ত হয়ে নানি একবার তার হাত কেটে দেয়। খায়ং তখন রাগে বলতে থাকে আমার ব্যথা হচ্ছে। নানি তখন খায়ংকে বোঝানোর চেষ্টা করে তোমার যেরকম ব্যথা লাগে ওরকম ব্যথা ব্যাঙেরও লাগে, কিন্তু খায়ং এসব কিছু বোঝে না। সে উল্টো নানির গলা চেপে ধরে। তাকে ব্যথার ফিলিংসটা বোঝানোর জন্য নানিও তখন তার গলা চেপে ধরে। খায়ং বলে আমার শ্বাস আটকে যাচ্ছে। নানি বলে নানিরও এরকমটাই হয়। এভাবে নানি তাকে বোঝানোর চেষ্টা করে কাউকে হার্ট করলে আসলে সে কেমন ফিল করে। নানির এসব কিছুর কারণে খায়ংয়ের লাইফে পরিবর্তন এসেছে। সে ফিলিংস বুঝতে না পারলেও নানির কথার কারণে কাটা ছেঁড়া, কাউকে মার্ডার করা এসব কিছু করে না। তার জন্য তার মা প্রায় সবসময় অনেক টাকা দিত, কিন্তু এইসব বিষয়গুলো তার নানির অনেক বেশি খারাপ লাগতো বলে তিনি কষ্টে টাকাগুলো মাটিতে পুঁতে ফেলতেন। আর খায়ং এখানে তার মাকে এটা বলতে এসেছে যে তাদের তার টাকার কোনো প্রয়োজন নেই, তিনি যাতে তার নানিকে আর কষ্ট না দেয়, আর নয়তো খায়ং তার গলা টিপে ধরবে। ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তার মায়ের শেষ নিঃশ্বাস বেরিয়ে না যায়।
নেক্সট সিনে আমরা খায়ানকে দুবাইয়ের একটা মরুভূমিতে যেতে দেখি। সে অনেকের সাথে মিলে মরুভূমি ট্যুরে এসেছিল। আশেপাশের সবাইকে হ্যাপি হয়ে ছবি তুলতে দেখে সেও একটা ছবি তোলে। মরুভূমিতে বালুর তুফান দেখে সবাই বলাবলি করছিল যে এই তুফানকে নাচতে থাকা জিনি বলা হয়। খায়ন তখন বলে কেউ নাচলে তো তাকে হ্যাপি দেখানোর কথা, কিন্তু তুফানকে দেখে তো মনে হচ্ছে জিনি কাঁদছে। হ্যাঁ। এরপর খান মরুভূমিতে একটু ভালোভাবে ঘুরে দেখার জন্য মরুভূমির একটু ভিতরে যায়। তখন তার একটা ফ্রেন্ড তাকে মেসেজ করে বলে কেমন লাগছে মরুভূমি। কায়ং রিপ্লাইয়ে বলে পুরাই ধুলার রাজ্য, কাউকে মেরে কবর দেওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা। এই বলে কায়ং তার ফোনটা ব্যাগে রেখে দেয় আর তার ঘড়ির টিকটিক সাউন্ড শুনতে থাকে। এমনটা সে কেন করে এটা আমরা একটু পরই বুঝতে পারবো। এভাবেই হাঁটতে হাঁটতেই হঠাৎই সে উষ্টা খেয়ে পড়ে যায়। কিসের সাথে উষ্টা খেলো সে এটা দেখতে গেলে সে দেখে এটা তো একটা চিরাগ। খায়ন তখন রাগে চিরাগটাকে বেশ কয়েকবার বাড়ি মারে। আসলে তার রাগ ছিল তার মায়ের প্রতি। সে এমনটা অনুভব করছিল যে সে এই চেরাগ দিয়ে মেরে তার মায়ের মাথা ফাটিয়ে দিচ্ছে। এরপর সে চেরাগটা উড়িয়ে ফেলে দিয়ে সামনে এগোতে গেলে দেখা যায় চেরাগটা আবার তার সামনে এসে গিয়েছে আর সে আবারও উষ্টা খেয়ে পড়ে গেছে। খায়ং তখন রেগে উঠে বলে কে তুমি, দম থাকলে সামনে আসো আমার। খায়ং তখন চেরাগটা উঠিয়ে সেটা শেক করলে চেরাগের ভিতর থেকে কিছু আজব আজব সাউন্ড শুনতে পায়। আর তখন ঘষা লাগার কারণে প্রায় 983 বছর পর চেরাগ থেকে জিনি বের হয়। খায়ন তখন জিনিকে তার হেয়ারপ্যান দিয়ে ভয় দেখিয়ে জিজ্ঞেস করে কে তুমি। জিনি তখন এক পলকেই খায়ং এর পিছনে চলে যায় আর তার শরীরের ঘ্রাণ নিতে থাকে। জিনি বলে চিনে ফেলেছি, সেই গন্ধটি। তুমি সেই মেয়েটি যার কারণে আমাকে চেরাগের ভিতর 663 বছর থাকতে হয়েছে। আসলে গল্পের শুরুতে যে জিনি একটা বাচ্চা মেয়ের সম্পর্কে আমাদেরকে বলেছিল, সেই বাচ্চা মেয়েটি যে কিনা নিজের সবগুলো উইশ অন্যের জন্য চেয়েছিল, যার নিঃস্বার্থতার কারণে জিনিকে আবারও চেরাগে ফিরে যেতে হয়েছিল, সেই মেয়েটাই হলো কায়ং। আসলে কায়ং এর পুনর্জন্ম হয়েছে। জিনি কায়ং এর চোখে চোখ রেখে আস্তে আস্তে সামনে এগোনোর সময় তার লম্বা লম্বা রেশমি চুলের মধ্যে পাড়া দিয়ে ঠাস করে পড়ে যায়। বেচারা জিনি ভাব দেখাবে কি, নিজের লম্বা রেশমি চুলের কারণে ভালো মতো দাঁড়াইতেও পারতেছিল না। কায়ং মনে মনে ভাবছিল এই ফালতু নমুনা আবার কেডা। জিনি তখন কায়ংকে তার পরিচয় দেয় যে সে হলো জিনি আর সে কায়ং এর 3টা ইচ্ছে পূরণ করবে। এই কথা বলতে না বলতেই জিনের বমি চলে আসছিল। আসলে খায়ং চিরাগটারে এমন এমন ভাবে বাইরাইছে, বেচারা জিনের একবারে হাড্ডি গুড্ডি বাইঙ্গা দিছে। খায়ং তখন তার ব্যাগ উঠিয়ে সুন্দরভাবে সেখান থেকে চলে যাচ্ছিল। সে জিনিকে বিশ্বাসই করেনি। জিনি তাকে বারবার ডাক দেয় যে আরে আজব মাইয়া, বিশ্বাসই করে না আমি আসল জিন। আমার মতো একটা মহান জিন রে পাত্তাই দিল না। এদিকে খায়ং আবার হোটেলে এসে দরজা খুলতেই দেখে জিনির লম্বা রেশমি চুল পুরো হোটেল রুম ভাসায় দিছে আর সামনেই সোফায় বসে আছে জিনি। জিনি বলে আমার এই সুন্দর রেশমি চুলগুলোকে একটু গুছিয়ে রাখতে হয়। কায়ং তো এত ঢং দেখার পরও বিশ্বাস করতেছিল না। সে বলে মানতে হবে, এই নকল চুলগুলো সাজাতে তোমার অনেক পরিশ্রম করতে হয়েছে। আর তুমি আমার রুমের ভিতরে আসলা কিভাবে? জিনি তখন বলে আমার মনে হয় তুমি হয়তো আমার কথাটা ভালোভাবে শুনতে পারো নাই। আমি হলাম জিনি, আসল জিনি, আর আমি যে কোনো জায়গায় যেতে পারি, বুঝলে? খি খায়ং। খায়ং বলে আমার নাম খি খায়ও না, আমার নাম খায়ং। তুমি নিজের জিনি বলো অথচ আমার নামটাও ভালো মতো উচ্চারণ করতে পারলা না। সো কাহিনী কমায় করো আর এই চুলের দোকান নিয়ে তাড়াতাড়ি বাইরো আমার ঘর থেকে। জিনি তখন বলে আরে তোমার কি সত্যি আমার মনে নাই? ওই যে 983 বছর আগে আমাদের দেখা হয়েছিল আর তারপর যে তুমি আমারে বাঁশ দিয়ে মইরা গেলা। তারপর থেকে 983 বছর আমি ওই চেরাগেই আছি, যার কারণে চুলও কাটতে পারি নাই। আর দেখছো কত বড় বড় চুল হয়ে গেছে। খায়ং তখন বলে ও আচ্ছা তাই নাকি, 983 বছরে এত বড় বড় চুল হয়ে গেছে, কিন্তু তার মধ্যে একটা দাড়িও গজায় নাই। জিনি তখন তার থুতনিতে হাত দিয়ে বলে আসলে আমার কাছে এটার উত্তর নেই। খায়ং তখন আর কথা বাড়ায় না আর উপরে যায় শুয়ে থাকে। জিনিও তখন তার বস্তা ভরা চুল নিয়ে খায়ং এর কাছে এসে তার জীবনের ফালতু কাহিনী শুনিয়ে খায়ংকে ডিস্টার্ব করতে থাকে। জিনি বলছিল সে যখন 983 বছর আগে চেরাগে যায়, তারপর প্রায় প্রতি বছরে বছরে সে কায়ংকে খুঁজে দেখেছে যে কায়ং এর কি পুনর্জন্ম হলো কিনা। আর সে তাকে খুঁজতো তার একটা চামচার মাধ্যমে। তার সেই চামচা সেই 983 বছর ধরে বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন শতাব্দীতে কায়ংকে খুঁজে বেরিয়েছে। এই 983 বছরে কায়ং এর পুনর্জন্ম বেশ কয়েকবারই হয়েছিল, কিন্তু কোনোবারই জিনির চামচা তাকে জীবিত অবস্থায় পায় নাই। প্রতিবারই হয় সে অমুক যুদ্ধে মারা গেছে আর নয়তো তমুক ভাবে মারা গেছে। জিনি কায়ংকে
কায়াংকে এটাও বলছিল যে সে কত কষ্ট করে সেই চিরাগের মধ্যে থেকেছে। চিরাগের মধ্যে জাস্ট একটা মাত্র খাট ছিল, যেইটাও আবার তার লম্বার অর্ধেক ছিল। যিনি বলে, জানো এত বছরে আমি তোমারে কত খুঁজছি, তোমারে আবার খুঁজে পাওয়ার জন্য আমি অধীর আগ্রহী ছিলাম। খালি সবসময় উইশ করতাম যে তোমার একটা বড় ফ্যামিলি হবে, তোমার অনেকগুলো ফ্রেন্ডস থাকবে, যাতে আমি ভালোভাবে তোমাকে পথভ্রষ্ট করতে পারি আর তোমাকে নরকে নিয়ে যেতে পারি, আর গডের কাছে প্রমাণ করে দিতে পারি যে আমিই সঠিক ছিলাম। এই বলেই যিনি কায়াংয়ের দিকে তাকাতেই দেখে, আয় হায়, এ তো দেখি ঘুমাই গেছে। যিনি বলে, এত ফাটাফাটি কাহিনী শোনার পরও মানুষ কেমনে নাক ডাইকা ঘুমায়? এখন কি তাইলে আমার আবার কাহিনী শুনাইতে হবে? আরে ধুর, ভাল লাগে না। এই বলে যিনি আবার চেরাগে চলে যায়। যিনি চেরাগে চলে গেছে দেখে অভিনয় করতে থাকা কায়াং এবার উঠে বসে। সে চেরাগটা নিয়ে একটু গবেষণা করতে থাকে, উল্টো করে দেখে এখানে কি লেখা। পাশ থেকে হুট করে এসে যিনি বলে, এখানে লেখা, দয়া করে চেরাগকে হিলাবেন না, আর যদি হিলান তাহলে জিনির ব্রেন হিলে যাবে, আর তারপর আপনার পুরো দুনিয়া হিলিয়ে দিবে জিনি। এরপর তার একটা বিচের সামনে রেস্টুরেন্টে গেলে যিনি তার কাহিনী আবার শুরু করে। চেরাগে থাকার সময় আমি গডের কাছে অনেক চেয়েছিলাম, গড যাতে আমাকে আর একটা চান্স দেয়। আর তারপর চাইতে না চাইতেই হঠাৎই চেরাগের ভিতরে মারাত্মক পরিমাণে ভূমিকম্প শুরু হয়ে যায়, যার কারণে আমি তো পুরাই ভর্তা হয়ে গেছিলাম। এরপর দেখা যায়, ইয়াম্মি জিনি, ভর্তাটা তো তুমি বানাইছো। যাক, গড আমার আর একটা চান্স দিছে। তোমার দেখার পর আমি অনেক হ্যাপি হয়ে গেছিলাম, কিন্তু আমি জানতাম না যে তুমি এমন হয়ে গেছো। কায়ং বলে, আমার কি হয়েছে আবার? যিনি বলে, মাটি দিয়ে তৈরি সামান্য মানুষ, আমার একটু সম্মানও করো নাই। এইবার তো আমি গডের কাছে প্রমাণ করেই দিব যে তুমি অনেক খারাপ, দেখাই দিব যে মানুষ কতটা স্বার্থপর। কায়াং তখন বলে, এইসব কথা তুমি আমার মুখের উপর বলতেছো? তোমার এত সাহস? আচ্ছা বলো, তুমি কি চাও? যিনি তখন বলে, ওকে, আমি চাই তুমি আমার কাছে 3টা উইশ চাও, আমি তোমার সেই 3টা উইশ পূরণ করব। শুধু সিম্পল রুলস, কোনো মরে যাওয়া ব্যক্তিকে জীবিত করতে পারবো না, আর ফিউচার দেখাতে পারবো না। এছাড়া তুমি যাই চাইবে আমি তোমাকে দিতে পারবো। কায়াং বলে, তুমি আমাকে লোভ দেখাচ্ছ? যিনি বলে, ঠিক ধরেছ, তোমাকে লোভ দেখিয়ে খারাপ বানানোই আমার উদ্দেশ্য। কায়ং তখন রেগে গিয়ে বলে, তোমার এই ফালতু বকবক বন্ধ করে এখনই আমার চোখের সামনে থেকে সরে যাও, আর নয়তো এই ছুরি দিয়ে তোমাকে একদম কেটে টুকরো টুকরো করে ফেলবো। এরপর কায়ং বাসায় যাওয়ার সময়ও যিনি তার পিছনেই লেগেছিল। যিনি বলে, তুমি কি হেঁটে বাসায় যাবা? আমি তোমার জন্য একটা সুন্দর উট আনিয়ে দিচ্ছি। কায়ং বলে, লাগবে না, আমি ট্যাক্সি ডেকেছি। যিনি বলে, ট্যাক্সি? এটা আবার কি? আসলে 983 বছর থেকে চিরাগের ভিতরেই আছি আমি, পৃথিবী অনেক উন্নত হয়ে গিয়েছে। এসব কথা বলতে বলতে একটা বাইক এসে জিনির ভিতর দিয়ে চলে যায়। জিনি তো এটা দেখে কলিজা কাইপা উঠে, আর বলে, শাহিদ খবিস কোথাকার, পৃথিবীতে যে 2 চাকার গাড়িও এসে পড়ছে এটা সম্পর্কে আমার কিছুই বলে নাই ও। এখন যদি গাড়িটা লাইগে যেত তাহলে কি হইতো আমার? কায়াং বলে, লাইগা গেছে ও। জিনি তখন দেখে তার ঠ্যাং ওইদিকে দৌড়াইতেছে আর সে এদিকে। তখনই কায়াংয়ের ফোনে কল আসে। কায়াংকে তখন তার নানি কল করেছিল, আর তাকে জিজ্ঞেস করছিল সে কোথায়, সে কি টাইমলি তার ওষুধ খাচ্ছে। আসলে এখানে কায়াংয়ের সাইকোপ্যাথিক ওষুধের কথা বলা হচ্ছিল। এরপর নেক্সট সিনে আমরা একটা ইউটিউবারকে দেখি যে খায়াংকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, আর সেটাই সে এডিট করছে। ভিডিওতে সে খায়াংকে জিজ্ঞেস করেছে, সাইকোপ্যাথরা কি আসলে লাভ ফিল করতে পারে না? তারা কি কারোর জন্য জান দিতে পারে না? খায়াং তখন বলে, আমি কারোর জন্য জান নিতে পারবো, এটাকে কি লাভ বলে না? ইউটিউবার সেই ভিডিওটা আপলোড করে দেয়। নেক্সট দিনে আমরা খায়াংকে কিছু কোরিয়ান টুরিস্টদের সাথে দুবাইয়ের একটা স্বর্ণের দোকানে দেখতে পাই, যেখানে আসার পর সব মাইয়াদেরই এত সুন্দর সুন্দর স্বর্ণ গয়না দেখে মাথা নষ্ট হয়ে যায়। যিনি তখন খায়াংকে বলে, কি লাগবে তোমার স্বর্ণ? এখনই চেয়ে ফেলতে পারো তোমার ফার্স্ট উইশ। খায়াং তখন রেগে বলে, আমি তোমার গলা কেটে দিব। সেখানে জিনিকে দেখা যাচ্ছিল না বলে পাশেই থাকা মেয়েটা ভাবে কায়াং হয়তো তাকে এই কথা বলল। সে কায়াংকে বলে, মানলাম আমার কাছে এগুলো কেনার টাকা নাই, কিন্তু এজন্য তো আপনি আমার গলাটাই কেটে ফেলতে পারেন না। এরপর খায়াং সেখানে কিছু আর্টিফিশিয়াল চেরাক দেখতে যায়, যেগুলো বাজারে শোপিস হিসেবে বিক্রি করা হচ্ছিল। যিনি তখন তাকে সেখানে এসেও ডিস্টার্ব করতে থাকে যে, কি চাই বলো তোমার, এখনই দিয়ে দিচ্ছি তোমাকে। কায়াং তখন বলে, তোমারে আমি একবার বলছি না এদিক থেকে চলে যেতে, আমার তোমার কাছে কোনো উইশ নাই, আমি নিয়ম মেনে জীবন যাপন করি, তোমার উইশের বস্তা নিয়ে ভাগো এদিক থেকে। আশেপাশের মানুষ তখন কায়াংয়ের দিকে তাকিয়েছিল, কারণ তারা তো আর জিনিকে দেখছিল না, তারা সবাই একদম ভয় পেয়ে যায়। জিনি তখন বলে, আমি এখন শুধু তোমাকেই দেখা দিচ্ছি, চাইলে অন্যদেরকেও দেখা দিতে পারি, এটা আমার ম্যাজিক। কায়ং বলে, ও তোমার কাছে ম্যাজিক আছে? তাইলে এখনো তোমার ম্যাজিক দিয়ে দাড়ি কেন গজাও নাই? দাড়ি ছাড়া ছাগল! একটার পর একটা মিথ্যে কথা বলে বলে তুমি আমার মাথাটাই নষ্ট করে দিচ্ছ, ভাগো এখন এদিক থেকে, সবাই আমার খারাপ মনে করতেছে। যিনি বলে, তুমি তো খারাপই, আর এভাবে সবসময় খারাপ থাকবে তুমি, সাব্বাস। কায়ং তখন এতটাই বিরক্ত হয়ে যায় যে সে চেরাকটা নিয়ে চলে যায় বিচের সামনে, আর চেরাকটাকে পানিতে উড়িয়ে মারে। এরপর শান্তি
নিঃশ্বাস নিয়ে নিজের হোটেল রুমে পৌঁছালে দেখে জিনি তো তার ঘরে বসে নিজের চুল থেকে পানি চিপড়ায় ফালাইতেছে। আর সেই চেরাগটাও চলে এসেছে। এরপর বেচারা কায়ং বাধ্য হয়ে চেরাগটা বেচতে চলে যায়। সে 1 দিরহামে চেরাগটাকে বিক্রি করে ফেলে। আর তারপর আবারও শান্তির নিঃশ্বাস ফেলে তার হোটেল রুমে পৌঁছালে দেখে এই শালা জিনি এখনো তার সোফায় বসে আরাম করতেছে। জিনি বলে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কারণ তুমি আমার মালিক। খায়ং তখন বলে আমি তোমাকে আমার জীবন থেকে সরানোর কোনো রাস্তা খুঁজে বের করবই। এই পৃথিবীতে তুমি তো আর একা জিনি না। জিনি বলে না, অনেক জিনি আছে, তবে আমি সবচেয়ে ফেমাস। এরপর খায়ং সেই চেরাগের দোকানে চলে যায় আর সবগুলো চেরাগ ঘষা দিয়ে দেখতে থাকে এগুলোর মধ্যে কি জিনি আছে কিনা। সবগুলো ঘষা দিতে দিতে একটার মধ্যে থেকে জিনি বেরিয়ে আসে। খায়ং তখন বলে আয় হায়, তোমরা সব জিনিরা কি একদম সেম দেখতে নাকি? খায়ং এই জিনিকে জিজ্ঞেস করে শোনো শোনো, তুমি কি সেই লম্বা চুলওয়ালা জিনিটাকে চিনো? জিনি বলে চিনি। তোমার চেহারা বলতেছে তুমি ওর কাছ থেকে ছাড়া পাইতে চাইতেছো। জিনি দিয়ে কি জিনিটা এখন পিটাইবা নাকি? এমন কিছুই হবে না, কারণ ওই জিনিটা হলো সবচেয়ে ফেমাস জিনি আর সে অনেক হ্যান্ডসামও আর তার অনেক বুদ্ধি আছে, যেই একমাত্র মানুষের 3টা উইশ পূরণ করতে পারে। কায়ং তখন বলে আরে ওইটা দেখো। এই বলে সে চেরাক দিয়ে ঠাস করে একটা লাগিয়ে দেয় আর বলে শালা তুই কি আমার বলদ পাইছস নাকি? আসলে কায়ং এত চাপা শুনে বুঝেই ফেলেছে যে এটাই সেই জিনি। সে জিনিকে বলে তুমি যে এত চাপা মারতেছো, তুমি কি উঠতে পারো ভ্যাম্পায়ারের মতো? জিনি তখন হঠাৎই পৃথিবী রোটেট করে দেয় আর খায়ং তখন তার বুকে এসে পড়ে আর জিনি তাকে নিয়ে উড়াল দেয় আকাশে। আর তারপর তাকে নিয়ে উড়ে উড়ে দুবাইয়ের একদম ব্রুজ খলিফার টপে নিয়ে আসে। খায়ং এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স পেয়ে বলে ওয়াও। সে হ্যাপি হয়ে জিনির দিকে তাকিয়ে সাইকো হাসি দেয়। জিনি জিজ্ঞেস করে এমনি কেন হাসতেছো? খায়ং বলে কারণ আমি একটা ভালো জায়গা পেয়েছি আর একটা ভালো শিকারও। এই বলে সে জিনি কাছে যায় আর জিজ্ঞেস করে এত উপর থেকে পড়লে সবার আগে মাথাটা ফাটবে তাই না? জিনি বলে কি? খায়ং বলে আমার নানিকে বলবে না। এই বলে খায়ং জিনিকে এক ধাক্কা দিয়ে দেয় আর জিনি ব্রুজ খলিফা থেকে একদম নিচে পড়ে যায়। খায়ং এটা দেখে বলে এটা তো খুবই সহজ ছিল। হঠাৎই তখন দেখা যায় জিনি আবার এদিকেই আসছে। জিনি এবার প্রচুর রাগে ছিল। সে খায়ংকে বলে তুমি যে এই বেয়াদবিটা করেছো এটা করতেও মানুষের রুহ কেঁপে যায়। খায়ং বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক রাগে আছো। জিনি বলে তুমি আমাকে ধাক্কা দিবে আর আমি তোমার উপর রাগও করতে পারবো না? বাহ। এই বলে জিনি খায়ং এর গলা চেপে ধরে আর তাকে বলে আমার ইচ্ছা ছিল তুমি যাতে খারাপ হও, কিন্তু তুমি তো একটু বেশিই খারাপ। ভিক্ষা চাও নিজের জীবনের, আর নয়তো এখনই মেরে ফেলবো তোমাকে। বলো এটা তোমার প্রথম উইশ। খায়ং তখন বলে আমার মনে হচ্ছে আমার উইশ পূরণ করার পিছনে আমার স্বার্থ নয় বরং তোমার স্বার্থ রয়েছে। জিনি বলে ঠিক ধরেছো, তুমি অনেক চালাক। তুমি 3টা উইশ চাইবে আর আমি তোমাকে জানে মেরে ফেলবো আর তারপর আমি মুক্তি পাবো। খায়ং তখন বলে যদি মারতেই চাও তাহলে উইশের কি প্রয়োজন? মেরে ফেলো এখনই আমাকে। এখন এই উঁচু দালান থেকে আমাকে ফেলে দাও। খায়ং হেসে হেসে বলে আমার অনেক মজা লাগছে। তার এই সাইকো হাসি যেন জিনির সহ্য হচ্ছিল না। এখানেই ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায়। এরপর সেকেন্ড এপিসোডের শুরুতে আমরা দেখি জিনি তাকে মেরে ফেলার ভয় দেখালেও খায়ং হাসতেই থাকে। সে তবুও জিনির কাছে তার জীবনের ভিক্ষা চায় না। জিনি তখন রেগে গিয়ে তাকে আরো উঁচুতে নিয়ে যায় আর তাকে সেখান থেকে ছেড়ে দেয়। কিন্তু সাইকো খায়ং তখন হাসছিল। তার মধ্যে ভয় বলতে কিছুই ছিল না। তার এমন সাইকো হাসি দেখে জিনি অবাক। জিনি তখন খায়ংকে আবার তুলে ছেড়ে দেয়। সে খায়ংকে ওয়ার্নিং দেয় যে কান খুলে শোনো, নেক্সট টাইম আর কখনো যদি আমাকে টাচও করো তোমার পুরো বংশ ধ্বংস করে দেব। এই বলে জিনি সেখান থেকে নিচে চলে যায় আর ওইদিকে খায়ং চিল্লাতে থাকে যে আরে আমার কে নামাবে। এদিকে জিনি নিচে বসে বসে দেখছিল যে পৃথিবী কতটা উন্নত হয়ে গিয়েছে। তখনই সেখানে একটা গাড়িতে করে একটা চিতাবাঘ আসে। বাঘটাকে দেখে আশেপাশে সব মেয়েরা পাগল হয়ে যায় আর এই বাঘটাই হলো সাইদ, যাকে জিনি বানিয়েছে তার রেশমি চুল আর চোখের এক ফোঁটা জল দিয়ে। আর সে জিনির গোলাম। নেক্সট সিনে আমরা খায়ংকে দেখি সে ব্যাকপ্যাক করে রেডি হয়ে চলে যাচ্ছে কোরিয়ার উদ্দেশ্যে, কিন্তু সে তার সাথে সেই চেরাগটা নেয় না। খায়ং প্লেনে ওয়াশরুমে গিয়ে আবার তার সিটে আসলে দেখে এই জিনির বাচ্চা তো এখানেও এসে গেছে, যে তারই সিটে বসে প্লেনের মজাদার খাবার গিলছে। জিনি খায়ংকে জিজ্ঞেস করে তুমি আমাকে হোটেলের রুমে কিভাবে ভুলে আসতে পারো? খায়ং বলে ভুলে আসিনি, ইচ্ছা করে রেখে আসছি। জিনি তখন বলে আমার অনেক ঘুম পেয়েছে, ঘুমোতে গেলাম, কোরিয়া আসলে আমাকে ডেকে দিও। এই বলে জিনি প্লেনের এসির ভিতরে ঢুকে যায় আর এদিকে খায়ং রাগে বলতে থাকে এই শালা বান্দরটা আজকাল আমার মতো হেয়ারস্টাইল করা শুরু করছে। আমি আমার চুলের কত যত্ন করি, দামি দামি হেয়ার মাস্ক লাগাই, আর আসছে আমারে কপি করতে।
এরপর নেক্সট সিনে দেখা যায় খায়াং কোরিয়া পৌঁছে গিয়েছে আর তার পিছু পিছু এই নমুনাটাও চলে এসেছে। খায়াং এর নানির বান্ধবীরা এদিকে দেখে বলে, ও হো হো, খায়াং তো দুবাই থেকে বয়ফ্রেন্ড নিয়ে আসছে, এই জন্যই তো বলি মহব্বতের গ্লো কই থেকে আসলো ওর ফেসে। কিন্তু খায়াং তখন বলে এরকম কোনো কিছুই না, আমার লাইফে এমন কেউ নেই। খায়াং এর নানি তখন বলে, ওহ তাহলে এই লম্বুটা কি? খায়াং বলে এটা কেউ না, আমার কাজের হেল্পার, যে আমার রুমে থাকবে। নানির বান্ধবী বলে বন্ধ ঘরে একা দুইজন, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। সেখানে থাকা নানির এক বান্ধবী জিনিকে জিজ্ঞেস করে তার নাম কি। জিনি তখন কোরিয়ান নাম রাখতে গিয়ে বলে ইফুল্লি। সবাই তো এটা শুনে একদম আজব হয়ে যায়, ইফুল্লি এটা আবার কেমন নাম? খায়াং তো এটা শুনে রাগে জিনিকে ঘরের ভিতরে আসতে বলে। নানির বান্ধবীরা বলে, দেখছো এই মেয়ে আসতে না আসতে এই ছেলেটাকে রুমে নিয়ে যাচ্ছে। খায়াং জিনিকে রুমে নিয়ে যেয়ে বলে, তোমাকে এখানে থাকতে হলে কিছু জিনিস মানতে হবে। তুমি যে একটা জিনি এটা যাতে কেউ না জানে, এই বুড়ো মহিলাদের থেকে দূরে থাকবে, ম্যাজিক করার সময় ধরা খাইতে পারবা না, আর আমাকে উইশ চাও বলে ডিস্টার্ব করতে পারবা না। জিনি তখন বলে, আয় হায় কি বলো, তাইলে কি আমি এদিকে ঘোড়ার ঘাস কাটতে আসছি নাকি? তুমি তো আমার মারতে চাও তাই না, তাহলে উইশ চেয়ে ফেলো এটাই। খায়াং তখন বলে, যে জিনিসটা আমি নিজে করতে পারবো ওটা তোমার কাছে চাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। এই বলে সে একটা হাতিয়ার উঠায় জিনির মাথা ফাটায় দেওয়ার জন্য। তখনই সেখানে নানি চলে আসে। খায়ংকে এই পজিশনে দেখে বলে, হায় হায় কি করতেছোস? আর এই টাইমে জিনি ছিল অদৃশ্য হয়ে, সে শুধু খায়ংকেই দেখা দিচ্ছিল। তাই নানি তখন খায়ংকে বলে, তোর ওই লম্বুটা কোথায় গেল? খায়ং তখন বলে, নানি সরে যাও এখান থেকে, আমি তো আজকে ওকে মেরেই ফেলবো। নানি বলে, কি কি করবি? কাকে মারবি তুই? তুই কি ভুলে গিয়েছিস সেই নিয়ম? এই কথা শুনতেই খায়ং তার হাতটা তার কানের কাছে নেয়। এখানে আমরা একটা পাস্টের সিন দেখতে পাই। খায়ং যখন ছোট ছিল তখন তার নানি তাকে বলছিল, তোমার বাবা মা আর বড় বোনেরা কখনো তোমার কাছে আর ফিরে আসবে না, কারণ তারা মারা গিয়েছে। আসলে নানির এই কথাটা ছিল মিথ্যে কথা। সত্য কথাটা তো হলো তার ফ্যামিলি তার সাইকো নেচারের জন্য তাকে পছন্দ করতো না। তো তার ফ্যামিলি মারা গিয়েছে এই কথাটা বলার পর খায়ং বলে, কিন্তু আমি তো মাকে আর বাকি সবাইকে মারিনি, আমি তো শুধু মায়ের তোতা পাখিটাকে মেরে ফেলেছিলাম। নানি তখন বলে, তোমার তোতা পাখিকে মারা উচিত হয়নি, তুমি এখন থেকে কাউকে মারবে না, একটা মশাকেও না, আর এখন থেকে তুমি আর আমি সুখে শান্তিতে খুশি খুশি থাকবো। কিন্তু খায়ং তখন রেগে যায়। সে বলে, মা বলেছিল তিনি আমার কাছে আসবেন, তাহলে এখন তিনি কেন আমাকে না বলে মারা গেলেন? খায়ং এর রাগে পুরো শরীর কাঁপছিল। নানি তখন তাকে কাছে টানেন আর তার হাতে থাকা ঘুড়িটা খায়ং এর কানের পাশে ধরেন। তিনি তাকে বলেন, এখন থেকে যখনই তোমার অনেক রাগ হবে তখনই তুমি এভাবেই ঘুড়িটা নিয়ে ঘুড়ির টিক টিক সাউন্ড শুনবে, তাহলে দেখবে তোমার রাগটা কমে যাবে। নানি এভাবে বিভিন্ন কলা কৌশলে সাইকো খায়ংকে সবসময় একজন ভালো মানুষ বানানোর চেষ্টা করেছেন। খায়ং এর ভিতরে কোনো অনুভূতি বোঝার ক্ষমতা না থাকার কারণে তিনি তাকে নিয়ে বসে টিভি শো দেখতেন। তিনি তাকে বোঝাতেন কারো বাসায় নিউবর্ন বেবি আসলে সেটা হয় একটা হ্যাপি ফিলিং, আবার কাছের কেউ মারা গেলে সেটা হয় স্যাড ফিলিং। কিন্তু খায়ং নানির এসব কথা শুনতেই চায় না। নানি তখন তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর তাকে বলে, এটা হলো ভালোবাসা। নানি বলেন, আমার বিশ্বাস তুমি একদিন সবার মতোই ফিলিংস বুঝতে পারবে। খায়ং তার নানির এসব কর্মকাণ্ডে অনেক বিরক্ত হয়ে যেত। সে তার নানিকে বলতো, তোমার কাছ থেকে ছাড়া পেতে হলে আমাকে কি করতে হবে? তার নানি তখন তাকে বলে, তোমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে, ক্লাসে টপ করতে হবে, তাহলেই তুমি একটা ভালো কলেজে ভর্তি হতে পারবে। দেখা যায় তারপর থেকে খায়ং খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা শুরু করে আর সে ক্লাসে টপও করতো। সে অনেক ভালো একটা কলেজে চান্সও পেয়ে যায়। তবে পরবর্তীতে সে তার পড়াশোনার উপযুক্ত কোনো জবে জয়েন করে না, বরং সে একটা গাড়ি ঠিক করার মেকানিক্যাল গ্যারেজ খুলে ফেলে। আর এইসব ঘটনার নানি জিনিকে বলছিল। নানি জিনিকে জিজ্ঞেস করে, তুমি কোন কলেজে পড়েছো? জিনি বলে, কি কলেজ? আসলে এই বেচারা তো কলেজ শব্দটাই প্রথমবার শুনছে। নানি তাকে বলে, আমার খায়াং তো ন্যাশনাল সায়েন্স ইউনিভার্সিটি থেকে পড়েছে, তুমি কোনটা? জিনি বেচারা তখন মাইন্ডকার চিপায় পড়ে এদিক ওদিক তাকিয়ে টুপ করে কেটে পড়ে। নানি তখন বলে, আরে ক্লাস 10 তো আদৌ পড়ছো নাকি? এদিকে জিনি খায়াং এর রুমে এসে খায়াং এর প্রজেক্টর ধরে সেটা অন করে ফেলে। খায়াং তখন বলে, আমার জিনিস ভুলেও টাচ করবা না। এই কথা শুনে তো জিনি আরো বেশি বেশি করে টাচ করতে থাকে। খায়াং তখন তাকে রাগে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর নেক্সট সিনে আমরা দেখি খায়াং তার সুন্দর একটা কার নিয়ে বেরিয়েছে গ্রামের পথে। তখন সবজি খেতে বসে বসে তার নানির বান্ধবী আর একটা মেয়ে মিলে বলা বলি করছিল যে এই মেয়েটার মাথায় কোনো সমস্যা আছে, সবাই তাকে সাইকেল সাইকেল বলে। খায়াং তখন গাড়ি থামিয়ে বলে, সাইকেল না সাইকো বলে। এই বলে খায়াং সেখান থেকে চলে যায়। সেই মেয়েটা তখন খায়াং এর নানির বান্ধবীকে বলে, সাইকো মানে তারাই না যারা মানুষকে মেরে ফেলে? তিনি তখন বলেন, আরে না না, আমরা পুরো গ্রামবাসী মিলে তাকে ভালো সংস্কার
সংস্কার শিখিয়ে পেলে লেলে বড় করেছি। হঠাৎই তখন জিনি সেখানে এসে বলে সবাই মিলে কিভাবে পারলেন। জিনিকে হঠাৎ এখানে আসতে দেখে তারা দুইজন তো ভয় পেয়ে যায়। তখন খায়াং এর নানির বান্ধবী মানে পার্ক দাদি বলে প্রথম প্রথম খায়াং যখন ছোট ছিল তখন সে হাতে যাই পেত সেটা নিয়ে দৌড়ে চলে যেত কোনো কিছুকে মেরে ফেলার জন্য। তারপর আমরা তাকে বোঝাতাম যে এটা কোনো হাতিয়ার নয়, এটাকে এভাবে করলে হয় হুক, এভাবে করলে হয় ছাতির লাঠি, ওইভাবে করলে হয় দরজার হ্যান্ডেল। সে কখনো কোনো কিছুকে মারার জন্য হাতিয়ার উঠালেই আমরা তাকে কাজে লাগিয়ে দিতাম। তাকে বোঝাতাম হাতিয়ার হলো কাজে লাগানোর জন্য, কাউকে মারার জন্য নয়। আর এভাবে পুরো মহল্লা মিলে তাকে বড় করেছে। এরপর নেক্সট সিনে আমরা দেখি খাং এর কাছে তাদের এলাকারই একটা লোক এসেছে তার গাড়িটাকে নিয়ে। তিনি বলেন গাড়িটা পার্ক করার সময় তার গাড়ির পেছনের হেডলাইটটা ভেঙে গিয়েছে। খাং তখন হেডলাইটটাকে খুব রহস্যজনক ভাবে দেখতে থাকে আর তারপর লোকটাকে বলে ওকে ঠিক হয়ে যাবে, সন্ধ্যার মধ্যে আপনি কারটা নিতে চলে আসবেন। নেক্সট সিনে আমরা দেখি রাত হয়ে গেলে খাং হেঁটে হেঁটে বাড়ির পথেই যাচ্ছিল। হঠাৎই সেখানে জিনি চলে আসলে সে জিনির সাথে ধাক্কা খায়। জিনি তখন দুইটা বাইক আর একটা বড় ট্রাক্টর দেখে বলে ওইটা কি, আমার জন্য একটা নাও, অনেক সুন্দর। জিনির কাছে ট্রাক্টর চালককে তো পুরাই হিরো লাগছিল। আর এই ট্রাক্টর চালক কায়াং এর পরিচিত আঙ্কেলই ছিল। তিনি খানকে বলেন আমি শুনলাম তুমি দুবাই থেকে জামাই খুঁজে নিয়ে আসছো। খান বলে না আঙ্কেল, এমন কোনো কিছু না। আঙ্কেল বলে আরে আমারে বোকা বানাইও না, পুরো মহল্লা তোমার বিয়ের কথা বলছে। আঙ্কেল জিনিকে তার পরিচয় দেয় যে তিনি হলেন এই গ্রামের চেয়ারম্যান, আমার নাম পার্ক চাং শেখ আর এরা হলো আমার দলের সদস্য। জিনি তাদেরকে হ্যালো দিলে তারা বলে আরে আপনি তো খাম্বার চেয়েও বেশি লম্বা। যিনি তখন দুবাইয়ের স্টাইলে চেয়ারম্যানের সাথে নাকে নাক লাগায়। আসলে এটা দুবাইয়ে হয়, আমাদের দেশে যেমন কারোর সাথে কারো দেখা হলে হ্যান্ডশেক করে কিংবা হাগ করে, তেমনি ভাবে দুবাইয়ে কারোর সাথে কারো দেখা হলে তারা এমনটা করে। কিন্তু মিস্টার চাংশিক দুবাইয়ের এই কালচার সম্পর্কে জানতো না, যার কারণে তিনি জিনির কলার চেপে ধরেন। চেয়ারম্যান রাগে তাকে জিজ্ঞেস করেন নাকের সাথে নাক কেন লাগাইলা, আমার মতো এত হ্যান্ডসাম ছেলে বাপের জন্মে দেখো নাই নাকি। এই বলে তিনি জিনির দিকে আগাতে আগাতেই পাশে থাকা সেই দুইটা ছেলে তাকে আটকিয়ে নেয় আর তিনি আবার তাকাতেই দেখেন জিনি ভ্যানিশ। তাই তিনি বলেন আরে কই গেল, ডরায় পালাইছে নাকি। খায়াঙ্গো তখন একটু অভিনয় করতে থাকে আরে কোথায় চলে গেল। আসলে তো জিনি নিজেকে ভ্যানিশ করে ফেলেছিল। নেক্সট সিনে আমরা একটা সুপারমার্কেটের এক কর্মচারী মহিলাকে দেখতে পাই যাকে তার ম্যানেজার খুব বেশি অপমান করছিল তার ছোট্ট ছোট্ট কিছু গাফলতির কারণে। মহিলাটার অনেক বেশি খারাপ লাগে, তবু সে তার ম্যানেজারকে সরি বলে তার কাজে চলে যায়। এদিকে এরা দুজন আবার সুপারমার্কেটে আসে। খায়ং জিনকে বোঝাতে থাকে দুবাইয়ের মতো এখানকার লোকেরা এইভাবে একে অপরের সাথে নাক মিলায় না। এদিকে জিনি আবার এত বড় সুপারমার্কেট আর এত এত জিনিস দেখে পাগলা হয়ে যায়। জিনি কি শুধুমাত্র খায়ংকেই দেখা দিচ্ছে নাকি বাকিরা তার এই পাগলামি দেখছে, এই বিষয়টা কনফার্ম হওয়ার জন্য খায়ং পাশেই থাকা সেই ম্যানেজারকে জিজ্ঞেস করে আপনি কি ওই লোকটাকে দেখতে পাচ্ছেন। ম্যানেজার বলে হ্যাঁ খুবই হ্যান্ডসাম একটা ছেলে, কিন্তু কেন। খায়ং তখন বলে না মানে আমি কি তাকে হ্যান্ডসাম দেখছি নাকি আপনারাও এটাই কনফার্ম হতে চাচ্ছিলাম। এইসব কথাবার্তা আবার জিনি শুনে ফেলে। সে খায়ংকে জিজ্ঞেস করে আচ্ছা তো তুমি আমাকে অনেক হ্যান্ডসাম মনে করো তাই না। খায়ং বলে আমার মধ্যে ফিলিংস নাই কিন্তু চোখ ঠিকই আছে। নেক্সট সিনে আমরা একটা ছেলেকে লেডিস ওয়াশরুমে যেতে দেখি। তখন সেখানকার স্টাফরা বলে স্যার এটা লেডিস ওয়াশরুম। ছেলেটা যখন বলে আরে আমি তো লেডিসই। স্টাফরা বলে সরি সরি। মেয়েটা বলে আরে ব্যাপার না। এই মেয়েটার নাম হলো মিনজি আর সে হলো খায়ং এর বেস্ট ফ্রেন্ড। এর পরের সিনে আমরা দেখি আজকে সাইড জিনিকে নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে। কোল্ড ড্রিঙ্কের এক সিপ নিতেই তার মনে হয় সে যেন বিচে ঘুরতে চলে গেছে, মানে এতই টেস্টফুল ছিল। এরপর সাইড সেখান থেকে চলে যায় কারণ তার কিছু কাজ ছিল। জিনি তখন খেয়াল করে পাশেই দুইটা বাচ্চা দোকানের মধ্যে ভিডিও গেমস খেলছে। জিনি এটা দেখে বলে আরে এটা কি, তার কাছে এটা এত বেশি ভালো লাগে যে সে পুরাই পাগলা হয়ে যায়। সে রাত হয়ে গেল এই গেমের মধ্যেই ডুবে থাকে। পরের দিন আইসাও সে একটা পিচ্চি পোলার সাথে গেম খেলতে থাকে। এই পিচ্চি ছেলেটা জিনিকে 101 বার হারায় দেয়, কিন্তু তবুও জিনি টাকা দিয়ে 101 বারই হারতে যায়। হারতে হারতে তো বেচারা টাকাই শেষ হয়ে যায়। এদিকে আমরা খায়ংকে দেখি যে হাইকিং এ এসেছিল। পাহাড়ের অনেক উপর থেকে সে নিচে তাকিয়ে দেখছিল। পাহাড়ের অনেকটা সাইডে যাওয়ার পরও তার একদমই ভয় লাগছিল না। এরপর সে নিচে নেমে আসলে জিনি তার কাছে এসে বলে আমাকে তাড়াতাড়ি লাস্ট বারের মতো 100 টাকা দাও তো। খায়ং বলে তোমার আবার 100 টাকা কেন লাগবে, তুমি তো জিনি, জাদু করে নিজের জন্য 100 কেন 1 কোটি নিয়ে আসো। জিনি বলে না আসলে এটা পসিবল না, আমরা জিনিরা নিজেদের জন্য কোনো কিছু জাদু করে আনতে পারি না, এটা ইম্পসিবল। খায়ং তখন বলে ওয়েট ওয়েট ওয়েট, লাস্ট বার মানে এইটা যদি লাস্ট বার হয় তাহলে ফার্স্ট বার কোনটা। জিনি তখন বলে ওইটা আমি নানির টাকা নিছিলাম। খায়ং তখন বলে কি বেয়াদব, নানির টাকা বলে কি তুই চুরি করবি নাকি। এই বলে সে লাঠি বাইর করলে জিনি ভয়ে দৌড় দিয়ে বলে এ কথায় কথায় তুমি লাঠি কেন বাইর করো। খায়ংও তখন এই চোরের পিছনে দৌড় দেয়। এই চোররে ধরতে ধরতে খায়ং এর রাত হয়ে যায়।
তার রাগে মগজ ফেটে যাচ্ছে। আর এদিকে গাধাটা এখনো বলছে, দিয়া দাও 100 টাকা, দিয়া দাও। খায়ং বলে, তরে আমি এখন কবর দিমু। এই বলে সে গাড়ি পিছনে করে তাকে উড়ানোর জন্য। জিনি তখন বলে, আচ্ছা আচ্ছা 10 টাকা দিলেই চলবো। কিন্তু খায়ং তো রাগে তাকে গাড়ি দিয়ে একদম উড়িয়ে দেয়। বেচারা জিনির তো ঘাড়ি মটকে যায়। তার যেমন ব্যথা করছিল তেমন সাইদেরও ব্যথা করছিল, কারণ জিনি সাইদকে তার নিজের অঙ্গ থেকে বানিয়েছে। এজন্য তার ব্যথা ফিল হলে সাইদেরও ব্যথা ফিল হয়। এদিকে আমরা খায়ংকে দেখি যে তার ফ্রেন্ড মিঞ্জির কাছে এসেছিল। মিঞ্জি তাকে বলে, তুই যে দুবাই থেকে একটা ছাগল উঠায় নিয়ে আসছোস, এই কথা আমি ছাড়া পুরো দুনিয়া জানে, তুই আমার কেন বলস নাই? আর ওই ছাগলটা করে কি? খায়ং বলে, আমি জানি না ও কি করে, তবে ও আমাকে পুরো দুনিয়া ঘুরিয়ে বুকে টেনে নিয়েছে আর সবসময় আমার উইশ পূরণ করার জন্য আমার কাছে উইশ জিজ্ঞেস করে। মিঞ্জি বলে, বুঝতে পারতেছি, অনেক চালাক ছাগল এটা, তোর কাছে টাকা পয়সাও চায় মনে হয়। খায়ং তখন বলে, হ্যাঁ টাকা পয়সাও চায়। মিঞ্জি বলে, কত চাইছে? খায়ং বলে, 100 টাকা। মিঞ্জি বলে, পুরাই কাঙ্গাল। তো তারপর তুই কি করলি? খায়ং বলে, আমি ওকে বিল্ডিং থেকে ধাক্কা দিছি, অনেক মারছি আর গাড়ি দিয়ে উড়াই দিছি। মিঞ্জি শক খায় বলে, 100 টাকার জন্য একটু বেশি খাতিরদারি করে ফেলছোস। এদিকে জিনি যে বোঝে না খায়ংকে সবাই কেন সাইকোপ্যাথ বলে, সাইড তখন জিনিকে কম্পিউটারে দেখাতে থাকে সাইকোপ্যাথ আসলে কি হয়। সাইকোপ্যাথের এত হরর হরর ছবি দেখে জিনি তো ভয় পেয়ে যায়। সে আর সাইড বাইরে আসার পর সাইড তাকে এক্সপ্লেইন করে সাইকোপ্যাথ আসলে কি। জিনি তখন বলে, আচ্ছা তো এবার বুঝতে পারছি আমি। ওই দিন খানকে গলা ধরে উপরে উঠানোর পরও কেন ও একদমই ভয় পাচ্ছিল না আর হাসছিল, কারণ ও তো আসলে একটা সাইকোপ্যাথ যার মধ্যে কোনো ফিলিংসই নাই। নেক্সট সিনে আমরা খায়াংকে জিমে দেখতে পাই। হঠাৎই জিনি সেখানে এসে জিমের দরজাটা বন্ধ করে দেয়। খায়াং পিছনে তাকালে দেখে জিনি হাতে একগুলা আগুন নিয়ে দাঁড়িয়ে আছে। সে তাকে জিজ্ঞেস করে, এটা কি আবার, তোমার লাইটার নাকি? যেটাই হোক এটা বন্ধ করো, আর নয়তো পুরো জিমে আগুন ধরে যাবে। জিনি তখন বলে, এটা নিভাতে শুধু তুমিই পারবে আর আমি, কিন্তু আমি তো নিভাবো না। এই বলে জিনি ফু দিয়ে জিমে আগুন ধরিয়ে দেয় আর খায়ংকে বলে, এখনই তোমার ফার্স্ট উইশ চাও, আর নয়তো আগুনে জ্বলে মরে যাও। খায়ংও ছিল ঘাটতেরা, সে উইশ চায় না। সে দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা তো ছিল লক। আগুনের কারণে রুমের ফায়ার স্প্রিংকলার অন হয়ে যায়। জিনি খায়ংকে ভয় দেখাতে শুরু করে যে ভাবো এই আগুন কত দূর পর্যন্ত যেতে পারে। আগুন দেখে ততক্ষণে মানুষ সেখানে জড়ো হয়ে যাচ্ছিল। খায়ং বলে, আমাকে একবার খেলে বের হতে দাও, তারপর দেখো তোমার সাথে আমি কি করি। জিনি ভাবতে থাকে কোনোভাবেই বের হতে পারবে না। তখনই জিনি পিছনে ঘুরে তাকাতেই দেখে খায়াং তো পিছনে দরজা দিয়ে বের হয়ে লাঠি খুঁজতেছে। আর তারপর তো খায়াং জিনিকে মারতে মারতে ভর্তা বানায় দেয়। এদিকে মানুষজন ফায়ার সার্ভিস নিয়ে এসে দেখে আগুন তো নিজে নিজে নিভে গিয়েছে। আর ওইদিকে খায়ং জানি কাকে ভর্তা বানাচ্ছে। তারা সেখানে গিয়ে খায়ংকে বলে, খায়ং তুমি এভাবে কোনো মানুষকে মারতে পারো না। জিনি তখন বলে, আরে না না ব্যাপার না, আমি কোনো মানুষ না, আমি আসলে অনেক বড় শয়তান। লোকটা তখন বলে, আয় হায় তোমার মাথা তো চ্যাপ্টা হয়ে গেছে। জিনি হাসি মুখে বলে, আরে না না ব্যাপার না, বড় করে শ্বাস নিলে আবার ফুলে যাবে। তখন আরেকটা লোকও বলে, যা তোমার তো হাতও ভাঙ্গে গেছে। এটা দেখে তো জিনিও শক খায়া যায় আর বলে, আরে এটা আমার হাতে তো আগে থেকে এমন, এটা কোনো নতুন কিছু না। খায়ং তখন সাইড থেকে বলে, ও আচ্ছা তাহলে তুমি সুন্দর করে কথা বলতেও পারো, আর শুধু বেয়াদবি মারাও আমার সাথেই, তাই না? এই বলে সে আবারও সেই পিটানি শুরু করে আর বলে, এখন আর আমার কাছে সময় নাই তোমারে মারার মতো, বাকি মাইট তো আমি তোমারে পরে দিতেছি, এখন আমার খামজাথাং খেতে যেতে হবে। ও আর হ্যাঁ আরেকটা কথা, এই যে এত আকাম করছো তুমি, সব যদি আগের মতো ঠিকঠাক না করতে পারো তাইলে তোমার টুকরো টুকরো করে পার্সেল করে তোমার গড়ের কাছে পাঠায় দিব। তখনই যিনি ভাব মারায় আরো কিছু বলতে গেলে খায়ং এক ঘুষি মেরে দেয়। এরপর নেক্সট সিনে আমরা খায়ংকে তার ফ্রেন্ড মিঞ্জির সাথে খামজাতাং খেতে দেখি। মিঞ্জি তাকে বলে, তুই 1 ঘন্টা আগেও আগুন নিয়ে খেলে আসছোস আর এখন চিল মাইরা খামজাতাং খাইতেছোস। খায়ং তখন বলে, হ্যাঁ কারণ আজকে বুধবার। আসলে খায়ং অলওয়েজ রুটিন মোতাবেক কাজ কাম করে, যেমন প্রতি বুধবার সন্ধ্যায় তাকে খামজাতাং খেতে হয় মিঞ্জির সাথে। খায়ং বলে এইসব রুটিন তাকে তার নানি বানিয়ে দিয়েছে আর এসব কিছু তার এখন মেনে চলতে হয়, কিন্তু তার নানি মারা গেলে তার আর কোনো রুটিন থাকবে না। তখন সে চাইলে যে কোনো কিছু করতে পারে, যে কাউকে মেরে ফেলতে পারে। এটা শুনে মিঞ্জি বলেন, না তুই কেন মারবি, আমি বিশ্বাস করি আমার ফ্রেন্ড খায়ং কখনো কোনো মানুষকে মেরে ফেলতে পারে না। খায়ং তখন বলে, হ্যাঁ বুঝতে পারতেছি, এইসব অন্ধবিশ্বাসকেই তো মনে হয় ভালোবাসা বলে, তাই না? কিন্তু আমি একদিন না একদিন কাউকে মেরে ফেলবই। মিঞ্জি তখন বলে, এতে কোনো কিছু যায় আসে না, আমি তখনও তোকে ততটাই ভালোবাসবো এখন যতটা বাসি, তুই বুঝবি না আমি জানি, বাদ দে। খায়ং তখন একটু ভেবে বলে, বুঝতেছি। মিঞ্জি বলে, কি বুঝোস তুই? খায়ং বলে, আমি ফিল করতে পারি না, তবে আমি দেখতেছি। যেমন গত 5 বছর ধরে আমি এখানে খামজাথাং খেতে আসি প্রতি বুধবার দিন।
তোর খামজাথং পছন্দও না, তবুও তুই মাসে 2 বার আমার জন্য আসতেছিস খামজাথং খেতে, যাতে এখানকার সব মানুষের সামনে আমি অকওয়ার্ড না ফিল করি। তাহলে এটাকেই তো মনে হয় ভালোবাসা বলে। মিঞ্জি তখন বলে, আচ্ছা তুই খা, আমি তোর জন্য পানি নিয়ে আসি। এই বলে সে পানি আনতে গেলে দেখে এটা থেকে তো পানি আসছে না। তখন সে এটার মধ্যে বাড়ি মারলে এটা থেকে তো জিনি বের হয়ে আসে। খায়াং তখন জিনিকে দেখে বলে, আরে তুমি এখানে? ও আচ্ছা, তাহলে তুমি এখানে লুকায় লুকায় আমার সব সিক্রেট কথা শুনতেছিলা, তাই না? জিনি বলে, আরে না না, কি যে বলো, আমি জিম ক্লিন করে ফেলছি, জাস্ট ওইটাই বলতে আসছিলাম। তবে এখানে জিনিকে শুধু সেই দেখতে পাচ্ছিল, বাকিরা কেউই তাকে দেখতে পাচ্ছিল না। মিঞ্জি বলে, কি তুই কিছু বললি? এরপর নেক্সট সিনে আমরা দেখি খাং একটা ফুলের হেয়ার ক্লিপ কিনছে। সে এই ক্লিপটা জিনিকে দিয়ে বলে, তুমি যখনই শুধু আমাকে দেখা দিবে তখন এই ক্লিপটা তোমাকে পড়তে হবে, আর নয়তো সবাই আমারই আজব মনে করে। জিনি তখন বলে, প্রবলেম তোমার হয় তাই তুমি পড়ো, আমি কেন পড়বো? যদি এটা তোমার কোনো উইশ হয়ে থাকে তাহলে ভেবে দেখতে পারি আমি। খায়াং তখন বলে, তুমি আমার উইশের পিছনে কেন পড়ে আছো? আমাকে এত তাড়াতাড়ি মেরে ফেলতে চাও? জিনি তখন বলে, কারণ তোমার জন্য আমি 983 বছর ধরে চিরাগের মধ্যে বন্ধ ছিলাম। খায়াং বলে, প্রমাণ করো যে আমিই ছিলাম। জিনি বলে, হ্যাঁ তুমিই ছিলে। আমি আমার নিজের চোখের সামনে তোমার লাশকে পচি গলে নষ্ট হতে দেখেছি। যেখানটায় তুমি মারা গিয়েছিলে সেখানটার এক মুঠো বালি এখনো আমার কাছে আছে। তোমাকে পথভ্রষ্ট করাই আমার উদ্দেশ্য। খায়াং বলে, আমার নানি বলেছে মানুষকে পথভ্রষ্ট করা এতটাও সোজা না। আমি আমার জীবনে সাইকোপ্যাথ হওয়া ছাড়া আর কোনো ভুল করিনি। জিনি বলে, তুমি তো কিছু জানোই না। বছরের পর বছর ধরে দেখে আসছি নেক মনের মানুষেরাও কিভাবে খারাপ হয়ে যায়। খায়াং তখন বলে, ওহ তাই, তাহলে প্রমাণ করে দেখাও যে তুমিই সঠিক। এই রাস্তার মধ্যে প্রথম 5 জন যারা আসবে তুমি তাদের উইশ পূরণ করবে। যদি তাদের মধ্যে যে কোনো 3জনও পথভ্রষ্ট হয়ে যায় তাহলে আমি মেনে নেব তুমিই সঠিক, আর তখনই আমি তোমার কাছে 2টা উইশ চাইবো। জিনি বলে, 2টা কেন, 3টা কেন নয়? খায়াং বলে, একটা তো চেয়েই ফেললাম। জিনি বলে, কখন? খায়াং বলে, এই তো প্রমাণ করতে বললাম, এটা হলো আমার প্রথম উইশ। এখানেই একটা চ্যালেঞ্জিং মোমেন্টের সাথে সেকেন্ড এপিসোডটা শেষ হয়ে যায়। এরপর এপিসোড 3 শুরু হয় সেখান থেকেই যেখানে এপিসোড 2 শেষ হয়েছিল। জিনি বলে, বাহ, মানুষের নেক মন প্রমাণ করতে যেয়ে নিজের জীবন দিয়ে দিবে? তুমি তো হারবেই। তুমি কানবা যখন দেখবা মানুষ আসলে কতটা খারাপ। খান বলে, ওকে, দেখা যাবে। ততক্ষণ পর্যন্ত ওই ক্লিপটা তোমার কাছেই রাখো। এই বলে সে ক্লিপটা তাকে দিয়ে দেয়। যিনি বলে, আমি কোনোভাবেই মাটির তৈরি মানুষের সামনে ঝুঁকবো না। খায়াং তখন বলে, আরে আরে দেখো 2 টাকা। যিনি তখন নিচে ঝুঁকে খুঁজতে থাকে, কই কই। আর সে বুঝে ফেলে যে খায়াং তার সাথে মশকরা করতেছে। যিনি তখন শরম পেয়ে এমন ভাব করতে থাকে যেন সে তো ঝুঁকেছে তার জুতার বেল ঠিক করার জন্য। এসবের মধ্যে হঠাৎই সেখানে সুপারমার্কেটের সেই সেলস ওম্যানটা চলে আসে। ইনি আসলে খায়াংদের এলাকাতেই থাকতো। খায়াং এর সাথে তার পরিচয়ও ছিল। যিনি খায়াংকে বলে, চলে এসেছে আমাদের শর্তে প্রথম মানুষ। এই মহিলার চেহারা দেখে তো বোঝা যাচ্ছে গরিবই তার জীবনকে কিভাবে নষ্ট করে দিচ্ছে। এরপরে সেখানে খুপগিয়ং নামের এই মেয়েটি আসে। খায়াং জিনিকে বলে, ও আর আমি একসাথে স্কুলে পড়াশোনা করতাম, আর ও এখন একজন ব্যাংকার। খুপগিয়ং হাঁটতে হাঁটতে খায়াংকে দেখে বলে, ব্যাংক থেকে কি তুমি মেসেজটা পেয়েছো? ফ্রিতে সবাইকে গামছা দিচ্ছে ব্যাংক। ওহ, তোমার আবার ফ্রি গামছার কি দরকার? এই বলে সে খায়াং এর লাক্সারিয়াস ব্যাগের দিকে তাকাচ্ছিল। এরপর সে সেখান থেকে চলে যায়। জিনি বলে, এটার ফেসের মধ্যেও গরিবই দেখা যাচ্ছিল। জীবন যে কতটা তিক্ত হয়ে গিয়েছে এদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। এরা 2জন যে পথভ্রষ্ট হবে এটা একদম গ্যারান্টির সাথে বলতে পারি। এরপরই সেখানে একটা কিউট কুকুর আসে। কুকুর জিনিকে দেখে ভাউ ভাউ করছিল। খায়াং তখন বলে, তুমি তোমার ক্লিপ খুলে ফেলেছো? ও তোমাকে কিভাবে দেখছে? জিনি বলে, না দেখো, কুকুররা আমাকে দেখতে পারে, গড তাদেরকে এই পাওয়ার দিয়ে দিয়েছে। খায়াং তখন সেখান থেকে চলে যেতে শুরু করে। জিনি বলে, এটা হচ্ছে আমার তৃতীয় শিকার। খায়াং বলেন, না, আমরা ওকে চুজ করতে পারবো না কারণ এটা একটা কুত্তা। জিনি বলে, তো কি হইছে? তুমি বলছিলে এই পথে প্রথম যে 5জন আসবে তারাই হবে আমার শিকার। তো এই কুকুরটা তৃতীয় নম্বরে এসেছে আর তুমি এখন নিয়ম ভাঙতে পারবে না, কারণ তুমি তো সবসময় বলো খায়াং নিয়মে একদম কড়া। এরপরই তারা যেতে যেতে একটা আঙ্কেল চলে আসে রাস্তায়। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার নিয়ত একদমই ভালো না। লোকটার নাম ওম সান্তে। তিনি খায়াংকে বলেন, এত রাতে একা বাড়িতে যাচ্ছ? গাড়িতে বসো, তোমাকে তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। খায়াং বলে, কোনো দরকার নাই, আর আমি একা নই। এরপর আঙ্কেল সেখান থেকে চলে যায়। তো এরপর নেক্সট ডে আসে একজন ইউটিউবার। খায়াং তাকে জিজ্ঞেস করে ইউটিউব চ্যানেল কেমন যাচ্ছে। সে বলে, ভালো। এই বলে সে এক দৌড় মেরে সেখান থেকে চলে যায়, কারণ আসলে সে খায়াংকে একটু ভয় পেত, যেহেতু খায়াং একজন সাইকোপ্যাথ। খায়াং জিনিকে বলে, তো আমরা 5জন পেয়ে গিয়েছি, যাদের মধ্যে 3জনকে পথভ্রষ্ট করে দেখাতে হবে। জিনি বলে, আমি তো 5জনকেই করে দেখাবো। এরপর নেক্সট সিনে আমরা খায়াংকে দেখতে পাই। চারিপাশ দেখে মনে হচ্ছিল দৃশ্যটা অনেক আগের দিনের।
খায়াং হাসছে। তখনই আমরা দেখি এটা তো খায়াং এর একটা স্বপ্ন ছিল। এদিকে আমরা জিনি আর সাইডকে দেখি। সাইড জিনিকে বলে, এখন আপনি কি করবেন আমার আকা? এই জন্মেও তো খায়ং অন্য মানুষের জন্য উইশ চাইছে। মানুষ যে ভালো এটা প্রমাণ করার জন্য ও নিজের জীবন দিয়ে দিতে পারে। হায় হায়, এবার কি হবে আপনার? জিনি তখন বলে, মনে হয় এই জন্মেও আমি আর ওর সাথে পারবো না। ভাবছিলাম ও নিজের জন্য কোনো উইশ চাইবে, কিন্তু ও তো এবারও পরের জন্য উইশ চাইলো। মনে হয় আমি এই জন্মেও পারবো না, নেক্সট জন্মেই করতে হবে। সমস্যা নেই, ও খুব বেশি হলে ৮০ বছরই বাঁচবে। আর এই ৮০ বছর আমি এই খেলাধুলার ডিব্বা দিয়ে কাটিয়ে দিব। সাইদ তখন বলে, আচ্ছা বুঝছি। আর আপনি টাকা পয়সা কামানোর বিষয়ে কিছু ভাবছেন নাকি? জিনি বলে, হ্যাঁ ভাবতেছি। এক কাজ করো, তুমি খায়াং এর গ্যারেজে যেয়ে চাকরি করো, তাইলে আমি টাকা পয়সাও পাইলাম আর খায়াং এর উপরে নজরও রাখতে পারবা। সাইদ বলে, বুঝলাম, তাইলে আপনি আমার পকেট থেকেই টাকা মারবেন। এরপর নেক্সট সিনে আমরা দেখি জিনি তার কার্পেট নিয়ে বেরিয়ে যাচ্ছে। নানি তখন বলে, খাওয়া দাওয়া করে যাও। জিনি বলে, ওহ দিয়ে দেন, আমি ওখানে যেয়ে খেয়ে নিব। এই বলে গাধাটা পুরো বাটি নিয়েই দৌড় মারে। নানি তো অবাক, খাবার বানাইলো সবার জন্য আর ও একাই গিলে ফেলছে। এরপর জিনি তো সেই এনজয় করে উড়ে উড়ে নানির হাতের বিবিম্বাপ খাচ্ছে। তখন আকাশে উঠতে থাকা কোরিয়ান এয়ারফোর্স এই গাধাটাকে দেখে ফেলে। এরা তো বুঝতেই পারে না এই জিনিসটা কি। জিনি তখন এদেরকে দেখে দৌড় দিয়ে চলে যায়। আর এরা দিকে ভাবতে থাকে তারা এখন কি করবে, এটা তো ভাগছে। আর এই বিষয়টা ঘন্টাখানিকের মধ্যে নিউজেও চলে আসে যে কোরিয়া আর জাপানের মাঝামাঝি আকাশে একটা উড়তে থাকা জিনিসকে দেখা গিয়েছে। নিউজটা খায়াংও দেখতে পারে। সে বুঝে ফেলে সেই উড়তে থাকা জিনিসটা আর কিছুই না, বরং দুবাই থেকে তার আনা সেই গাধাটাই। জিনি তখন সেখানে এসে বলে, আমি তো একটু আকাশে চিল মারতেছিলাম। খায়াং রেগে বলে, কি চিল মারাও? তোমার জন্য দুইটা দেশের মধ্যে যুদ্ধ ছড়ায় যাইতো। তখনই আবার সেখানে সাইদ চলে আসে আর বলে, আমি শুনলাম আপনার একজন হেল্পার দরকার, আমাকে রেখে দিন। যিনি সাইদকে দেখে ইশারায় বলে, হায় হায়, তোর এখনই আসতে হইলো। এদের এমন ইশারার কথা আবার খায়ান বুঝে ফেলে আর বলে, তোমরা দুইজন একে অপরকে চিনো তাই না? কিন্তু এরা বলে, না না, একদমই না। এরপর রাতে আমরা দেখি খায়াং তার গ্যারেজে কাজ করছিল। জিনিও তখন সেখানে এসে পড়ে। খায়াং জিনিকে জিজ্ঞেস করে, সেই ৫ জনের উইশ কি তুমি পূরণ করছো? জিনি বলে, না এখনো না, কারণ তারা তখনই আমার চেহারা দেখতে পারবে যখন তাদের মনে অনেক বেশি উইশ থাকবে। খায়াং তখন বলে, তুমি উইশ পূরণ করবে কি করবে না এটা আমি কিভাবে জানবো? তুমি তো মিথ্যাও বলতে পারো। কথা শুনে জিনি খায়াংকে একটা বিল্ডিং এ নিয়ে আসে আর তাকে বলে, এই বিল্ডিং এ একটা কলম আছে যেটা দিয়ে যদি কখনো মিথ্যা লেখা হয় তাহলে সেটা সত্যিতে পরিণত হয়ে যায়। তাই আমি কখনো মিথ্যা বললেও তুমি বুঝে ফেলবে আমি মিথ্যা বলছি না সত্য। তবে সেই কলমটাকে পাওয়া একটু টাফ। তখনই সেখানে একটা লোক চলে আসে। খায়াং বলে, ইনি হলো এই বিল্ডিং এর মালিক। এখানে আসার আগে এনার পারমিশন নিয়েছিলে? জিনি বলে, আমাদের একে অপরের পারমিশনের কোনো দরকার নেই। জিনি বলে, সুযোগ পাইলেই ওর একটা পাখ খুলে নিবা আর দ্রুত ভাগবা। এই বলেই জিনি খায়াংকে ধাক্কা মেরে ফেলে দেয়। এটা দেখে লোকটা দ্রুত ছাড় দেয় খায়াংকে বাঁচানোর জন্য। দেখা যায় লোকটার তো পাখা বেরিয়ে এসেছে। তবে খায়ং আর সে দুজনেই চিল্লাতে থাকে। এভাবে তাকে বাঁচানোর পর লোকটা তাকে বলে, তুমি ঠিক আছো? খায়াং বলে, হ্যাঁ, কিন্তু তুমি কেন চিল্লাইতাছিলা? তোমার কাছে তো পাখা আছে। লোকটা বলে, আসলে অনেকদিন পর ইউজ করলাম তো এই জন্য। খায়াং তখন বলে, আই এম সরি। এই বলে সে তার একটা পাক নিয়ে দৌড় মারে। আর লোকটা বলে, আয় হায়, এটা কি করলা? আমার পাক তো এমনিতেই ঝরে যাচ্ছে, তার উপরে তোমরা ছিঁড়েও ফেলছো। আসলে এই লোকটা হলো এঞ্জেল। যিনি সেখানে এসে বলে, তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো। এঞ্জেল বলে, হ্যাঁ শুনলাম তুমি বেরিয়ে এসেছো। যিনি বলে, হ্যাঁ, আমি যখন চিরাগের ভিতরে ছিলাম তখন তুমি প্রতিদিন একবার রাতে এসে আমার চিরাগের উপরে এক মুঠো বালু ঢালতে। এঞ্জেল বলে, ভারী লাগতেছিল নাকি? যিনি বলে, না, কিন্তু খুব শীঘ্রই আমি তোমাকে হারাতে যাচ্ছি। এঞ্জেল বলে, না, আমি খুব শীঘ্রই তোমার গর্দান নিতে যাচ্ছি। এঞ্জেল তখন উপরে চলে যায় আর যিনি তখন বিল্ডিং এর ভিতরে গিয়ে সোজা বিল্ডিং ভেঙে উপরে চলে আসে। এঞ্জেল বলে, আয় হায়, তুমি পুরো বিল্ডিংই ভেঙে ফেলছো আমার। তুমি কি কল্পনা করতে পারো এই বিল্ডিং এর দাম কত? যিনি বলেন, না, কিন্তু মনে হয় তোমার অহংকারের চেয়ে তো কমই হবে। এই বলে যিনি সেখান থেকে চলে যায়। এখানে এই এঞ্জেলটা কে আর এদের মধ্যে কি কথাবার্তা হলো এটা তোমরা এখন না বুঝলেও একটু পরে বুঝে যাবা। এদিকে পরদিন দেখা যায় খায়ং এঞ্জেলের কাছ থেকে আনা সেই পাখটা ট্রাই করে দেখছিল। সে সেটার মধ্যে কালি ভরে লেখার সময় দেখে, হ্যাঁ, এটা তো আসলে সত্যি। এই পাক দিয়ে কোনো মিথ্যা লেখা লিখলেও সেটা সত্যিতে কনভার্ট হয়েই যায়। খায়ং তখন সেই পাকটা দিয়ে লেখে, আমি আমার দাদির বোঝা। লেখাটা তখন কনভার্ট হয়ে যায়, আমি আমার দাদির শক্তি। এটা দেখে খায়াং ভাবনায় পড়ে যায়। তখনই সেখানে দাদি খায়াং এর জন্য ফল নিয়ে আসে। খায়াং দাদিকে বলে, দাদি, আমাকে এতদিন সবাই মিথ্যে কথা বলেছে। সবাই বলতো আমি নাকি আপনার বোঝা, কিন্তু আসলে আমি আপনার শক্তি। দাদি বলে, আরে আমার বাচ্চাটা, এতদিন পরে তুমি এটা বুঝলে? এরপর নেক্সট সিনে আমরা সেই আঙ্কেল চাংশিককে দেখতে পাই, যে এখনো ভাবছে খায়াং এর বয়ফ্রেন্ড তার সাথে এটা কি করে ফেললো।
তখন সেখানে একটা ছেলে এসে তাকে বোঝায় যে দুবাইয়ের ছেলেরা একে অপরকে এভাবেই ট্রিট করে, বরঞ্চ তারা এভাবে সম্মান দেখায়। এটা শুনে আঙ্কেল চ্যাংশিক বুঝতে পারে যে ও আচ্ছা, তাইলে ওনারা সম্মান দেখানো হয়েছে, আর উনি তো শুধু শুধু মন খারাপ করছিলেন। নেক্সট সিন ছিল সুপারমার্কেটের। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার সব কর্মচারীদের কাজের ধরন বোঝাচ্ছিল। তখন তিনি সেই মহিলাটা অর্থাৎ মিস কামকে বলেন, তোমাকে কতবার বলেছি একটু মেকআপ করে আসতে, নিজের চেহারাকে কি বানিয়ে ফেলছো। অসহায় মহিলাটা তখন সরি বলে চলে যায় স্টোর রুমে কাজ করতে। স্টোর রুমে কাজ করতে করতে সে সেখানে জিনির চেহারাটা খুঁজে পায়। তিনি সেটা পরিষ্কার করতে গেলে সেখান থেকে বেরিয়ে আসে জিনি। মহিলাটা তো জিনিকে দেখে ভয় পেয়ে যায়। জিনি তখন তার পরিচয় দেয় আর তাকে 3টা উইশ চাওয়ার অফার দেয়। এখান থেকে সিন চলে যায় খায়ং এর কাছে। খায়ং জিনিকে জিজ্ঞেস করছিল সেই মহিলা মানে মিস কাম কি উইশ চাইলো। জিনি বলে সে মার্কেটের ম্যানেজার হওয়ার উইশ চেয়েছে। নেক্সট সিনে আমরা দেখি সবাই তাকে দেখে একদম অবাক। মিস কাম ভালো জামা কাপড় পরে মেকআপ করে রেডি হয়ে সুপারমার্কেটে চলে এসেছে। সে সবার আগে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারকে বকাঝকা করতে থাকে যে এত গাঢ় লিপস্টিক কেন লাগিয়েছো, এত কড়া পারফিউম লাগিয়ে খাবারের আশেপাশে ঘুরবে না, আর আজকে সব ফ্রোজেন মিট তুমি সাজাবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার বলে আমি, কিন্তু কেন? মিস কাম বলে কারণ তোমার তো অন্য কারো কাজ পছন্দই হয় না। তখন সুপারমার্কেটে আবার এরা আসে। খায়ং তখন তার ফ্রেন্ড মিনজির কথা বলছিল। জিনি তখন জানতে চায় এই মিনজিটা কি। খায়ং তখন তাকে সবটা খুলে বলে। দেখা যায় মিনজি আর খায়ং একই স্কুলে পড়াশোনা করত। স্কুলের অন্যান্য স্টুডেন্টরা মিনজিকে বুলি করত। খায়ং তখন সে বুলি করা মেয়েদেরকে বলে মিনজির ব্যথা লাগছে। ও বলে না কিন্তু ব্যথা লাগছে, তাই তাকে ছেড়ে দাও। তখন বুলি করা সেই মেয়েগুলো বলে ব্যথা লাগছে বলেই তো মারছি, না লাগলে কি আর মারতাম। খায়ং বলে আমার নানি বলেছে এটা ভালো না, তাই ওকে ছেড়ে দাও। কিন্তু এরা তো আর শোনে না। এরপর এরা যখন ওয়াশরুমে যায়, খায়ং ওয়াশরুমে কেরোসিন ঢেলে দেয়। সে তাদের গায়েও কেরোসিন ঢেলে দেয় আর তাদেরকে ধমকি দেয় মিনজিকে যাতে তারা কোনো কিছু না করে, আর নয়তো তাদেরকে এভাবেই জ্বালিয়ে মেরে ফেলবে। এভাবেই খায়ং মিনজিকে বাঁচিয়ে নেয়। সে মিনজিকে বলে আমার ফ্রেন্ড হয়ে যাও, পুরো ক্লাসে শুধু আমাদের দুজনেরই ফ্রেন্ড নেই। মিনজি বলে ওকে। খায়ং তখন মিনজিকে কিছু নোটস দেয় আর বলে তুমি পড়াশোনায় অনেক বাজে, তাই এগুলো পড়ে নিও, আর নয়তো তোমাকে আমি জানে মেরে ফেলবো। এভাবেই বড় হয়েও খায়ং মিনজিকে থ্রেট দিয়ে পড়াশোনা শেখাতো। আর এভাবেই মিনজি আজকে পড়াশোনা করে একজন ডেন্টিস্ট। নেক্সট সিনে আমরা এঞ্জেলকে দেখি। জিনির যেমন সাইড নামের এক গোলাম আছে, এঞ্জেলেরও একটা গোলাম আছে যার নাম হিরেম। তারা এখানে খায়াং আর জিনিকে নিয়েই কথাবার্তা বলছিল। হিরেম এঞ্জেলকে জিনি আর খায়াং এর সব তথ্য এনে দিত। সাইড যেমন চিতা, হিরেম হলো একটা প্যাঁচা। নেক্সট সিনে আমরা আমাদের ফালতু জিনিটাকে দেখতে পাই যে আজাইরা বসে বসে ধুমায় ভিডিও গেমস খেলছিল। বাট বেচারা যদি একবারও জিততো, সব টাকা পয়সা নষ্ট করে ফেলছে। এদিকে রাত হলে দেখা যায় হিরেম আর সাইদ একে অপরের সাথে জঙ্গলে বসে বসে কথা বলছে, মানে আর কি প্রেম করছিল। তখন সেখানে আঙ্কেল চাংশিক তার দলবল নিয়ে আসে, কারণ গ্রামে নাকি একটা চিতাবাঘ দেখা গিয়েছে, মানে আর কি তারা ওই সাইদকেই দেখেছে। তো আঙ্কেল চাংশিক তাদেরকে এখানে দেখে বলে আরে তোমরা এখানে কি করছো। সাইদ বলে না কিছু না। এই বলে তারা চলে যাওয়ার সময় আঙ্কেল চাংশিক দেখে সাইদের পিছনে বাঘের মতো একটা লেজ আর হিরামের প্যাঁচার মতো 2টা কান। সাইদ তখন বলে আরে আজকে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, সেখান থেকে এই লেজ আর এই হেয়ার ব্যান্ডটা কিনেছি, দেখো দেখো একদম রিয়েলিস্টিক। আঙ্কেল চাংশিক বলে ও আচ্ছা আচ্ছা। এরপর দেখা যায় সাইদ খায়াং এর গ্যারাজে যেয়ে সেখানকার ইঁদুরদের সাথে কথাবার্তা বলছে, আর খোঁজ খবর নিয়ে সে জানতে পারে এই গ্যারাজ তো আসলে খায়াং এর সাইড বিজনেস। তার মেইন ইনকাম তো আসে ট্রেডিং থেকে, আর এই জন্যই সে এত এত টাকা পয়সা কামায়। এগুলোই সে সাইদ জিনিকে বলে। সাইদ এখানে জিনিকে আরো বলে খরা আসুক বা বন্যা, খায়াং সবসময় রুটিন মোতাবেক চলে। 4 তারিখে স্কুবা ডাইভিং, 14 তারিখে হাইকিং, 24 তারিখে কাঠের ওয়ার্কশপ, আর প্রতি বুধবার খামজাথাং খায়। আজকে ছিল 24 তারিখ, তাই সে আজকে কাঠের ওয়ার্কশপে এসেছে, যেখানে সে তার নানি আর তার জন্য কফিন বানাতো। অর্থাৎ যখন তার নানি মারা যাবে তারপর সেও চাইতো যাতে সেও মারা যায়। যিনি তখন বিষয়টা বুঝতে পেরে সাইদের সাথে প্ল্যান বানায় যে তাকে এত তাড়াতাড়ি মরতে দেওয়া যাবে না, কারণ যদি খায়াং মারা যায় তাহলে জিনি তার উইশ কিভাবে পূরণ করবে। তাই জিনি এখন প্ল্যান করেছে তাদেরকে খায়াং এর নানিকে বাঁচিয়ে রাখতে হবে। এজন্য এখন থেকে নানি যখনই বলে ইস ব্যথায় মরে যাচ্ছি, তখনই জিনি টেনশনে পড়ে যায় আর নানির সেবা করতে থাকে। নানি যখন বলে আয় হায় রসুন ভর্তা করতে করতে তো আমি মারাই যাব, জিনি তখনই দৌড়ে এসে বলে না এত তাড়াতাড়ি মরলে চলবে না, বলেন কি কাজ করে দেব আপনার। এভাবেই জিনি নানির কাজও করে দিত। এসব দেখে নানি বলে তুমি মনে হয় আমার নাতিনকে অনেক বেশি চাও। জিনি বলে হ্যাঁ,
তার জন্য আমি প্রতি জনমে জনমে অপেক্ষা করেছি। দুবাইয়ে আমি ওকে অনেক বড় একটা বিল্ডিং এর উপরে নিয়ে গিয়েছিলাম। নানি তখন বলে, তাই? তারপর সেখানে গিয়ে তোমরা কি করেছিলে? জিনি বলে, ও ওইটা তো আসলে আপনি মনে হয় শুনতে পারবেন না। আমি ওকে উপরে নিয়ে যেয়ে প্রথমেই ওর গলা ধরি। এটুকু বলতেই নানি বলে, আরে চুপ চুপ চুপ, একটু তো শরম লজ্জা রাখো। এরপর নেক্সট সিনে আমরা দেখি খান আজকে জিনিকে নিয়ে শপিং এ এসেছে আর জিনির হাতে সব ব্যাগ ধরিয়ে দিয়ে নিজে শপিং করছে। জিনি বলে, আরে আমি একটা জিনি, তোমার পার্সোনাল কুলি না। খান বলে, আমি আজকে হিল পরেছি তাই আমি ধরতে পারবো না, তুমি ধরবা। এরপর তারা একটা রেস্টুরেন্টে আসে। জিনি বলে, এটা কোন জায়গা? খান বলে, এখানে নর্মাল মানুষেরা খাবার খেতে আর ছবি তুলতে আসে। এরপর তারা বসে মজার মজার খাবার এনজয় করে। জিনি তখন খানকে জিজ্ঞেস করে, তুমি কি কোথাও ঘুরতে যেতে চাও? খান তখন কিছুই বলে না আর বাইরে বড় একটা বিল্ডিং এর দিকে তাকিয়ে থাকে। জিনি বুঝে ফেলে বিষয়টা। সে খানকে বলে, প্রমিস করো এবার আর তুমি আমাকে ধাক্কা দিবে না। এরপর জিনি খানকে শহরের অনেক উপরে নিয়ে আসে। খান তখন বলে, এখানে তো কোনো সিসিটিভি ক্যামেরা নাই, তাই না? জিনি বলে, হ্যাঁ নাই। খায়ং বলে, তাহলে ভাবতেছি তোমাকে ধাক্কা দিয়েই দিই। জিনি বলে, এত সুন্দর জায়গায় তুমি কিভাবে রাগ করতে পারো? খায়ং তখন হঠাৎ বলে ওঠে, আমার ভিতরে ফিলিংস তো নাই, কিন্তু আমি তাও তোমাকে অনেক পছন্দ করি। এটা শুনে জিনি ঝাটকা খেয়ে যায় আর বলে, তুমি এত হঠাৎ করে আমার ঝাটকা দাও কেন? জিনি তখন তাকে জিজ্ঞেস করে, আমাকে পছন্দ কেন করো? খায়ং বলে, কারণ তুমি আমার কাছে আমার গ্যারেজের মতো স্ট্রং আছো আর মোটামুটি হ্যান্ডসামও। এটা শুনে জিনি হাসে আর বলে, আজকে আমি তোমাকে তোমার জীবনের সবচাইতে সুন্দর রাতটা দেখাবো। এই বলে সে পুরো শহর অন্ধকার করে দেয় আর খায়াংকে দেখায়, দেখো কত সুন্দর তারা। খায়াং তখন এই কথা শুনে জিনির দিকে আজব ভাবে তাকিয়ে থাকে। অন্ধকারের কারণে জিনি খায়াংকে ভালোভাবে দেখতে পারছিল না বলে আগুন জ্বালিয়ে খায়াংয়ের দিকে তাকালে ভয় পেয়ে যায়। খায়াং তখন বলে, করো। জিনি বলে, কি করব? তখন আমরা পাস্টার একটা সিনে দেখি মিনজি খায়াংকে বলছে, যখনই কোনো ছেলে তোর সাথে চাঁদ আর তারার বিষয়ে কথা বলবে তখনই বুঝে নিস ও তোকে কিস করতে চায়। খায়াং বলে, করো কিস, আমিও জানতে চাই কেমন লাগে। এসব উল্টাপাল্টা কথা শুনে জিনি বলে, পাগল হয়ে গেছো নাকি, আমার এরকম কোনো মতলব নাই। খায়াং তখন রেগে মেগে বলে, কেন করবা না? করবা না যখন তারার কথা কেন বলছো? এই বলে সে নিজেই একটা কিস দিয়ে দেয় আর বলে, এ কি, কিছুই তো হলো না, দাঁড়াও আবার করি। এরপর সে আবার তাকে কিস করে, কিন্তু খায়াং বলে, এবারও কিছুই হলো না। মানুষ তো বলে কি কি জানি হয়। চিনি তখন বলে, যখন আমি করি তখন অনেক কিছু হয়। এই বলে সে খায়াংকে কিস করে। আর এই মোমেন্টটা সত্যি অনেক রোমান্টিক ছিল। আর এই সুন্দর রোমান্টিক মোমেন্টের মাধ্যমে এপিসোড 3 এখানেই শেষ হয়ে যায়। এই ড্রামার মোট 13টা এপিসোড রয়েছে। বাকি এপিসোডগুলো দেখতে হলে দেখতে হবে এই ভিডিওর পার্ট 2। পার্ট 2 এর লিংক তোমরা আমার কমেন্ট বক্স আর ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা আমার চ্যানেলে যেয়ে প্লেলিস্টে গেলে সেখানে তোমরা সবগুলো ভিডিওর পার্ট পেয়ে যাবে। আই হোপ গাইস তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।